আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের দণ্ডবিধির দ্বিতীয় রিভিশন ক্লাস প্রকৃতপক্ষে। তো আমরা আজকে 121 থেকে 298 পর্যন্ত ধারাগুলো দেখব। ধারাগুলো দেখার জন্য আমাদের আজকে আপনাদের পড়া দেওয়া ছিল। তো উম্মে আইমন প্রথমে মাইক্রোফোন খুলবেন। ও ওয়েট, উম্মে আইমন মাইক্রোফোনটা খোলেন। জি স্যার, সালাম আলাইকুম। হ্যাঁ, বলেন তো দেখি যে দণ্ডবিধির অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু কি? স্যার অধ্যায় ঠিক তো মনে নেই। আচ্ছা, ধন্যবাদ। খোরশেদ আলম কেসি, আপনি বলেন। খোরশেদ আলম ফ্রম খাগড়াছড়ি, বলেন অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু কি? আসসালামু আলাইকুম স্যার। বলেন বলেন। সরি স্যার, আমি আসলে গতকাল ক্লাস করতে হামিদুর রহমান, আপনি বলবেন। হামিদুর রহমান। আফরোজা পারভিন, মাইক্রোফোন অন করেন। আফরোজা পারভিন। স্যার জনশান্তি জনবিশৃঙ্খলা সৃষ্টি 141 থেকে। ওজন সংক্রান্ত অপরাধসমূহ কোথায় আছে? হামিদুর রহমান বলেন দেখি। এটা তো 183 অধ্যায়টা বলতে পারবো না স্যার। বললাম কোন ধারাগুলোতে আছে সেগুলোই বলেন। 91। শুধু 91? সরি স্যার। ওকে, ঠিক আছে। আব্দুল লতিফ, আব্দুল লতিফ, জি স্যার। হ্যাঁ বলেন দেখি স্যার, যে মিথ্যা সাক্ষ্য সংক্রান্ত ধারাসমূহ কি কি? হ্যালো। হ্যাঁ, মিথ্যা সাক্ষ্য সংক্রান্ত ধারাসমূহ কি কি? 191 থেকে 229 তক মিথ্যা 229। সাক্ষ্য। আচ্ছা, বলেন তো মুদ্রার সংজ্ঞা কোন ধারায় দেওয়া আছে? 230 স্যার। আচ্ছা, গণ উপদ্রব? গণশৃঙ্খলা বিরোধী হয়েছে স্যার 141 থেকে 160। গণ উপদ্রব। মিস্টার সাদমান হায়দার, আপনি বলেন। গণ উপদ্রব সংজ্ঞা হলো 268 ধারায় স্যার। সংজ্ঞা 268-তে আছে। আমাদেরকে আপনি একটু বলবেন যে খাদ্য এবং পানীয়তে ভেজাল সম্পর্কিত ধারাগুলো কোনগুলো? খাদ্যতে পানীয় ভেজাল স্যার, এটা হচ্ছে হলো 272 থেকে 200। আচ্ছা, ঠিক আছে। আপনার মাইক্রোফোনটা মানে আওয়াজটা ভেঙে ভেঙে আসতেছে। নিপাদে, নিপাদে বলেন অশ্লীলতা সম্পর্কিত ধারাগুলো কোনগুলো? অশ্লীলতা স্যার 364। পড়া ছিল স্যার 298 পর্যন্ত, বলেন। সরি স্যার, বলতে পারলাম না। আচ্ছা, আপনি বলেন যে পারিতোষিকের সংজ্ঞা কোন ধারায় দেওয়া আছে? পারিতোষিক। পারিতোষিক স্যার 164। ঘুষের সংজ্ঞা কোথায় আছে? ঘুষের অপরাধটার বর্ণনা কোথায় আছে? স্যার 168। 168। ধন্যবাদ। আচ্ছা, তানিয়া হীরা, মাইক্রোফোন অন করেন দেখি। দণ্ডবিধির আসসালামু আলাইকুম স্যার। 121 ধারার বিষয়বস্তু কি? 121 ধারা রাষ্ট্রবিরোধী অপরাধ। রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসমাউল হোসনা সুমি,
নট রেসপন্ডিং। তাহমিনা তিন্নি। হ্যালো স্যার। আপনি বলেন অশ্লীলতা সম্পর্কিত ধারা কোনগুলো? জি অশ্লীলতা সম্পর্কে ধারাগুলো কোনগুলো? 94। কত? স্যার বুঝিনি আমি, অশ্লীলতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অশ্লীলতা কোনটা স্যার? প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তাহমিনা তিন্নি আসেন তো দেখি, অনেকদিন পর ক্লাসে দেখছি। তাহমিনা তিন্নি। তাহমিনা তিন্নি। নট রেসপন্ডিং। আবুল হোসেন সুজন বলেন তো, মাইক্রোফোন অন করেন। আবুল হোসেন সুজন, হ্যাঁ আপনি বলেন দাঙ্গার সংজ্ঞা কোথায় আছে? দাঙ্গা জি। 159। আচ্ছা, মারামারির সংজ্ঞা কোথায় আছে? 160। আর 159-এ দাঙ্গা, তাই তো? না স্যার, তো মারামারি স্যার 159। তাহলে দাঙ্গা কোথায় আছে? শাস্তি দাঙ্গা কোথায় আছে? দাঙ্গা স্যার, দাঙ্গা খেয়াল আসতেছে না। ওই চ্যাপ্টারটার বিস্তৃতি কত দূর, কোথা থেকে জি কত? স্যার। ওই চ্যাপ্টারটা, এই যে 59-60-এর কথা কইলেন, এই 59-60 কোন চ্যাপ্টারের মধ্যে? চ্যাপ্টারের শিরোনামটা কি? স্যার, শান্তি বিরোধী অপরাধ। হ্যাঁ, তো ওটার বিস্তৃতি কতটুকু, কোন ধারা থেকে কোন ধারা? স্যার 141 থেকে 160। আচ্ছা, 141 থেকে 160। তাহলে ওর মধ্যে কি কি, কয়টা অপরাধের নাম বলা আছে? এর মধ্যে বেআইনি সমাবেশ আছে, আর তারপর তারপরে আছে স্যার, স্যার দাঙ্গাও আছে, কিন্তু ধারাটা মনে আসতেছে না। ধারাটা মনে আসতেছে না, প্লিজ সবাই মনোযোগ দিয়ে শুনেন, দেখেন ওনার ধারা মনে আসতেছে না। আচ্ছা, 141 নাম্বার ধারাটা কি? বেআইনি সমাবেশ। 142, স্যার সদস্য হওয়া, বেআইনি সমাবেশ 43, সদস্য হইলে শাস্তি আর কি। 44, মারাত্মক অস্ত্র সহ বেআইনি 45, সমাবেশের সদস্য। 45, ছত্রভঙ্গের আদেশ দিলেও তাতে অংশগ্রহণ। 46, 46 তো স্যার মেবি এটি দাঙ্গা হইতে পারে স্যার, আচ্ছা 149 মনে আছে? 149 মনে আছে? 149, না স্যার মনে আসতেছে না। 149 মনে নাই? 149 মানে দণ্ডবিধির যদি 10টা ধারা মুখস্থ রাখতে হয়, তার মধ্যে 149 একটা। বেআইনি সমাবেশের সব সদস্য সমানভাবে দায়ী হবে। তারপরে মাঝখানে 145 পর্যন্ত পারলেন, 149 পর্যন্ত পারলেন, তাহলে 46, 47, 48 এই তিনটা ধারায় কি আছে? স্যার ভুলে গেছেন আমার কি। ভুলে গেছেন? জি স্যার। তবে আপনার ভুলে যাওয়াটা খুব সুন্দর ভুলে যাওয়া, মানে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই মিস্টার আবুল হোসেন সুজনকে। মানে মানে গুটি গুটি পায়ে যদি আপনি একটু হেঁটে চলে বেড়ান ধারা সমূহের মধ্যে, হ্যাঁ, গুটি গুটি পা করে এগোতে হবে। দেখলেন উনি কিন্তু প্রথমে বললেন যে 159 হচ্ছে দাঙ্গা। আমি যেই বললাম যে মারামারি, তখন বলে মারামারি হচ্ছে 160। তার পরক্ষণে ওনার মনে পড়লো যে না না, 159 হচ্ছে মারামারির সংজ্ঞা আর এদিকে সাজা, তাই তো? তারপরে ওনারে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনি যখন মারামারি আর মারামারির সাজা জানেন, ভালো কথা, তাহলে তো এই চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া থাকার কথা। উনি বললেন যে জনশান্তি বিরোধী অপরাধ বা এরকম একটা কিছু বললেন, মোটামুটি ঠিক বললেন আর কি, মানে আমি ঠিক বলেই গণ্য করে নিলাম। তো প্রথম ধারাটা কি, সুন্দর বলে দিল যে বেআইনি সমাবেশের সংজ্ঞা। দ্বিতীয় ধারাটা কি, বেআইনি সমাবেশের সদস্য হওয়ার সংজ্ঞা। পরের ধারাটা কি, বেআইনি সমাবেশের সদস্য হলে সাজা।
তারপরে 144 ধারাটা কি? মারাত্মক অস্ত্র সহ বেআইনি সমাবেশ করলে সাজা। তারপরের ধারাটা কি? সেই বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিচ্ছে, তারপর তারা ছত্রভঙ্গ হয় না, সেইটার সাজা। তারপরে উনি 149ও অনেক কসরত করে পারলেন, 46, 47, 48 ভুলে গেছেন। উনি কিন্তু মোটামুটি সঠিক নিয়মে পড়েছেন, এটা কি আপনারা বুঝতে পারছেন? মাথাটা খেলে খেলে পড়েছেন, যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে ধারাবাহিক ভাবে পড়েছেন। তো আপনারা সবাই আশা করি ওনার মতো দাঙ্গার সংজ্ঞা না পারলেন, কিন্তু ওইটুকু অন্তত পারেন, তাহলেও কিন্তু হয়ে যায়, তাহলেও কিন্তু দণ্ডবিধিতে মানে 20-এর মধ্যে 12 আশা করা যায়। মানে এটা শুধু একটা চ্যাপ্টার উদাহরণ দিলাম, এরকম প্রত্যেকটা চ্যাপ্টারেই। আচ্ছা, আমি মানে এখন ওই আলোচনায়, মানে আপনাদের সাথে আর আলোচনায় মানে প্রশ্নোত্তর পর্বে আর ঢুকছি না, টপাটপ কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম দণ্ডবিধিকে 5টা ভাগে ভাগ করেছিলাম, তার মধ্যে 120 খ পর্যন্ত হচ্ছে বেসিক। তারপরে আমরা এরপরে আরো 4টা অংশ পাই, একটা হচ্ছে 121 থেকে 298, আরেকটা অংশ হচ্ছে 299 থেকে 377, তারপর 378 থেকে 462 খ এবং 463 থেকে 511। এর মধ্যে দুটো প্রধান জিনিস হচ্ছে 16 এবং 17 নাম্বার চ্যাপ্টার, যে এটার মাঝামাঝিতে আছে দেহ জীবন সম্পর্কিত অপরাধ, এবং আরেকটা হচ্ছে সম্পত্তি সম্পর্কিত অপরাধ। এর বাদে যে দুটো আছে সেই দুটাকে আমরা বিবিধ অপরাধ নাম দিয়েছি, কারণ এখানে রং বেরঙের অপরাধ সম্পর্কে বলা হয়েছে, যা কিনা দেহ বা জীবন সম্পর্কিত না, আবার সম্পত্তি সম্পর্কিত না। যেমন রাষ্ট্রদ্রোহিতা, এটা কি দেহ বা জীবন সম্পর্কিত অপরাধ? সম্পত্তি সম্পর্কিত অপরাধ না। মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা কি সম্পত্তি সম্পর্কিত অপরাধ? না, কিন্তু এটা একটা ফৌজদারি অপরাধ। তো আমি মানে আপনাদের কাছে খুব কুইক ওভারভিউতে যাই একটা, সেটা হচ্ছে একটু অপেক্ষা করবেন, আমরা স্ক্রিনটা বড় করে নিচ্ছি একটু। আচ্ছা, আপনাদের সাথে প্রথম কথা হলো যে এই 121 থেকে 298 এই অংশটুকুকে মনে রাখা এবং বোঝার জন্য তো প্রথমে আমাদের দণ্ডবিধি কিভাবে পড়তে হবে তার প্রথম আর্টিকেলটার প্রথম কয়েকটা পৃষ্ঠা পড়ে একটা ধারণা নিতে হবে যে কিভাবে দণ্ডবিধিকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। সেটার পরে আপনাকে এটাকে ভাগ করতে হবে যে 121 থেকে 130 এটা একটা চ্যাপ্টার, 131 থেকে 140 এটা অ্যানাদার চ্যাপ্টার, 141 থেকে 160 এটা অ্যানাদার চ্যাপ্টার, 161 থেকে 171 ঝ এটা অ্যানাদার চ্যাপ্টার, 172 থেকে 190 অ্যানাদার চ্যাপ্টার, 191 থেকে 229 অ্যানাদার চ্যাপ্টার, 230 থেকে 200 কত 263, আর 264 থেকে একবারে 298 আপনারা লিখতে পারেন যদি এর মধ্যে 3টা চ্যাপ্টার আছে। এটা হচ্ছে দণ্ডবিধির 6ষ্ঠ চ্যাপ্টার, এটা হচ্ছে 7ম চ্যাপ্টার, এটা হচ্ছে 8ম চ্যাপ্টার, এটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার। এরপরে আরো 13 থেকে 15 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে এই 264 থেকে 298। এই অংশটুকু একটু আলাদাভাবেই আপনারা পড়বেন। এটার মধ্যে প্রথম কথা হচ্ছে যে এই চ্যাপ্টারের বিভক্তির মধ্যে
সব জিনিস তো আর আপনাকে খুব ভালো করে মনে রাখার দরকার নাই, কিন্তু যেগুলো বেসিক স্টেশন আপনি যদি চেনেন, যে ঢাকা থেকে বের হওয়ার পরে বিমানবন্দর একটা স্টেশন, বিমানবন্দরের পরে টঙ্গী একটা বড় স্টেশন, যদি ট্রেনে করে যান, তাই না? তাহলে এই মাঝে মানে এই দুটো স্টেশন আপনি যদি কোথাও জার্নি করেন ওই ট্রেনে করে, তাহলে অ্যাটলিস্ট দুটো স্টেশন সম্পর্কে তো আপনার আইডিয়া রাখা উচিত। আপনি ক্যান্টনমেন্ট স্টেশন সম্পর্কে আইডিয়া নাই, ভালো কথা, কিংবা জয়দেবপুর স্টেশন সম্পর্কে আইডিয়া নাই, ভালো কথা, কিন্তু দুটো মেজর স্টেশন যদি চেনেন, তাহলে অ্যাটলিস্ট এইরকম তো বোকামি করবেন না যে বলবেন যে কমলাপুর থেকে বিমানবন্দরের মধ্যে জয়দেবপুর স্টেশন, এটা বলবেন? এইটা তো বলবেন না, বলবেন যে জয়দেবপুর স্টেশন বিমানবন্দরের পরের স্টেশন, তাই তো বলবেন নাকি? ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, কুমিল্লায় খাবার বিরতি দেয়, কুমিল্লায় খাবার বিরতির পরে ফেনী এলাকার সাইনবোর্ড দেখা যায়, তাই না? আপনি নিশ্চয়ই বলবেন না যে ঢাকা পরে হচ্ছে ফেনী, তা কি বলবেন? সেটা বলার সম্ভাবনা কম। তাহলে মেজর স্টেশনটা আপনাকে চিনতে হবে না? তাহলে সেই মেজর স্টেশনটা চেনার জন্য শুরুতেই নিয়মটা হলো যে এই অংশটুকু বোঝার জন্য খেয়াল করেন যে প্রত্যেকটা ধারা, যেটা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম ধারাটা শুরু হয়েছে এক দিয়ে, এক দিয়ে, এক দিয়ে, এক দিয়ে, এখানেও একটা এক আছে, বাকিগুলো মেলে নাই, তাতে কোনো ক্ষতি নাই, এগুলো হচ্ছে মেজর স্টেশন। আবার শেষ হয়েছে শূন্য দিয়ে, শূন্য দিয়ে, শূন্য দিয়ে, শূন্য দিয়ে। তাহলে এইটুকু মিল ধরে আপনি যদি অন্তত ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11 নম্বর চ্যাপ্টার পর্যন্ত বিবেচনায় রাখেন, তাহলে তো আর আপনার মেজর স্টেশনটা চিনে থাকার কারণে অন্য জিনিসগুলো আপনার ভোলার সম্ভাবনা কম। ক্লিয়ার? এখন এইটা হচ্ছে রাষ্ট্র বিরোধী অপরাধ। আচ্ছা, আমি বরঞ্চ এটা ডান পাশে না লিখে বাম পাশে লিখি। এটা হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত অপরাধ, রাষ্ট্র বিরোধী। এইটা হচ্ছে বিভিন্ন সশস্ত্র বাহিনী সম্পর্কে, এইটা পরীক্ষার সিলেবাসেই নাই। এই যে 131 থেকে 140 এটা সিলেবাসেই নাই। সিলেবাসে না থাকলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কিছু করার নাই, ওরা জানেও না যে সিলেবাসে আছে কি নাই, এটা আসলে তেমন প্রযোজ্যতাও নেই, ফলে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। দণ্ডবিধির আচ্ছা, তারপরে অষ্টম অধ্যায়টা হচ্ছে জনশান্তি বিঘ্নকারী অপরাধ। তারপরে নবম চ্যাপ্টারটা হচ্ছে সরকারি কর্মচারী রিলেটেড অপরাধ। দশম চ্যাপ্টার হচ্ছে এটাও সরকারি কর্মচারীদের নির্দেশ অমান্য করার অপরাধ। তার মানে পরপর নবম এবং দশম দুটি হচ্ছে সরকার রিলেটেড ফৌজদারি অপরাধ। এরপরে 11 নম্বরটা হচ্ছে খুব বিখ্যাত, মিথ্যা সাক্ষ্য সংক্রান্ত। এখন এই যে 6 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টার এবং 11 নম্বর চ্যাপ্টার, এই তিনটা মেজর স্টেশন ধরে কোন কোন চ্যাপ্টার? 6, 8, 11। বিশেষ করে 6 নম্বর অধ্যায়ের কথা ফৌজদারি কার্যবিধিতে বহুবার বলা আছে, দণ্ডবিধির 6 নম্বর অধ্যায়ের কথা। এবং এরকম ভাবে 6 নম্বর অধ্যায়টা নানা কারণেই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রদ্রোহিতার অপরাধ টপরাধ এগুলো আছে এই কারণে। এরকম ভাবে দণ্ডবিধির অষ্টম অধ্যায়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফৌজদারি কার্যবিধিতে একটা চ্যাপ্টার আছে অপরাধ দমন সংক্রান্তে। আপনি যদি সেই চ্যাপ্টারটা বিবেচনা করেন তাহলে দেখবেন যে অপরাধ দমনের যে সেন্সটা, সেটা হচ্ছে যে অপরাধ সংগঠিত হওয়ার আগেই সেটাকে দমন করলে এটা নিয়ে কোনো লিগাল ডিসপিউট বা আইনি বিরোধিতা বা আইনি বিরোধ জন্ম নেবে না। জন্ম না নিলে কি হবে? সুবিধাটা কি? যে মামলা মোকদ্দমা কম হবে, ফলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এইটা একটা সিগনিফিক্যান্ট চ্যাপ্টার, জনশান্তি বিঘ্নকারী অপরাধ, 141 থেকে 160। এরপরে মিথ্যা সাক্ষ্য খুব জরুরি একটা পোর্শন, মানে যেটা হর হামেশা যে অপরাধটা ঘটে, যদিও বেশিরভাগ অপরাধ গোপনই থাকে, কিন্তু এইটা মানে একটা ফৌজদারি অপরাধ এবং এই ফৌজদারি অপরাধ সম্পর্কিত খুব কঠোর বিধিবিধান এখানে আছে। তো এই চ্যাপ্টার গুলো অ্যাটলিস্ট 121 থেকে 298 এর মধ্যে 6 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টার, 11 নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টার শিরোনাম সমেত আপনার সব ধারা মনে রাখতে হবে।
আপনি যদি এখন যদি একটু ইয়েতে যান 121 থেকে 130, এটা রাষ্ট্র বিরোধী অপরাধ সমূহ সম্পর্কে যান। এইখানে আমরা আমাদের সাজেশনও বলে দিয়েছি সম্ভবত 121, 121 ক, 123 আর 124, 124 ক, দুঃখিত 124 ক। এই ধারাগুলো আপনাকে মনে রাখতে হবে। আমাদের সাজেশনটা খুলে দেখি কি আছে। ওয়েট, একশো 23 কো, 124 কো, এই চারটাই সাজেশন দিয়েছে। আচ্ছা, 123-এর পাশে ক লেখা হয় নাই। আমাদের বইয়ে এটা 15 পৃষ্ঠায় সাজেশনটা দেওয়া আছে, দেখবেন। এর মধ্যে শুধু 124 ক থেকে প্রশ্ন আসেনি এখনো, অথচ এটা খুবই সিগনিফিক্যান্ট ধারা, এখন প্রশ্ন আসবেই। শুধু এটা নয়, 121 এবং 121 ক খুবই সিগনিফিক্যান্ট, বরঞ্চ 123 কটা একটু কম সিগনিফিক্যান্ট। সশস্ত্র বাহিনী, এটা তো চ্যাপ্টারটা বাদ। 141 থেকে 160 দেখেন যে এখানে 141 থেকে একেবারে টানা 149 পর্যন্ত লাগবে। লাগার পরে কি লাগবে? 159 এবং 160। এখন 150 থেকে 158-র মধ্যে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আপনি ওইটা দানের খাতায় রেখে আসবেন, ওটা পারার দরকার নাই, এবং এইটুকু পড়ারও দরকার নাই, আমি বলে দিলাম। এরকম সরকারি কর্মচারী সংক্রান্ত, তাদের ঘুষ নেওয়াটা, এই সমস্ত বিষয় 161 থেকে 164 বা 165 পর্যন্ত কম বেশি জরুরি। 172 থেকে 190-এর মধ্যে মূলত 172 থেকে 176 পর্যন্ত জরুরি। 191 থেকে 229 পর্যন্ত এটার একটা সাজেশন দেওয়া আছে। 191 থেকে একেবারে 196 পর্যন্ত প্লাস আরো বেশ কয়েকটা ধারার উল্লেখ আছে, 201, 205, 209, 211, 228 এবং মাঝখানে সম্ভবত আরেকটা ধারার কথা উল্লেখ থাকার কথা। আচ্ছা, এরও বাইরে 212 নম্বর চ্যাপ্টার থেকে আমরা বলছিলাম যে এটা একটা প্রায় খাজুরে চ্যাপ্টার। 230 থেকে আপনি পরপর কয়েকটা ধারা রেখে রাখতে পারেন, তবে 230 অবশ্যই লাগবে। এর সাথে 255-র কথা উল্লেখ করে রাখার কথা। ইয়েস, 230 থেকে 34, 255, 230 থেকে 234 আর 255, 242 এই ধারাগুলোর কথা আমরা বলেছি। এবং 13 থেকে 15, 264 থেকে যখন আপনারা পড়বেন, 64, 65, 66, 67, ওগুলো কিভাবে ক্রোনোলজিক্যাল একটা সিরিয়াল অনুযায়ী পড়বেন, সেগুলো বিষয়ে আমরা কিছু কথাবার্তা বা নির্দেশনা আমাদের বইয়ের মধ্যে আলোচনার মধ্যে দিয়েছি। কেউ যদি মনোযোগের সাথে দেখে থাকেন, এই যে কেউ কেউ পড়া পারলেন খুব সুন্দর, যে গণ উপদ্রব ওখানে আছে, ভেজাল ওখানে আছে, কিংবা ওজন পরিমাপ সংক্রান্ত ওই ধারাগুলো আছে, হ্যাঁ, এগুলো বলতে পারলেন। এখন আমার কথা হচ্ছে যে আমরা এই যে 121 থেকে 298 যখন পড়বো, প্রথমেই এখানে 6 নাম্বার চ্যাপ্টার থেকে 15 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত যে আলোচনা রয়েছে, এইটা আপনাকে প্রথমত মাথায় নিয়ে নিতে হবে, এবং তার মধ্যে টপিকগুলো হচ্ছে এই টপিকগুলো, এবং বিস্তৃতিগুলো এরকম কম বেশি একটা রিদমিক ঢঙে এগোইছে। মাঝখানে একটু ভিন্নতা আছে, কিন্তু এই ভিন্নতার জন্য এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না যে আপনি এটার জন্য মনে রাখতে পারছেন না। হ্যাঁ, এরকম কোনো কারণ আমি দেখি না যে এটার কারণে আপনি পড়াশোনাটা করতে পারছেন না বা পারবেন না, এরকম কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। এখন এইটার জন্য আপনাকে যদি একটু মানে আমরা আরেকটু স্পেসিফিক ধরনে যাই, যেমন ধরেন এগুলো বই, এগুলো কিন্তু চার্ট গুলো কিন্তু কম বেশি বইয়ে দেওয়াই আছে। হ্যাঁ, এটা আবার এখন বলেন না যে স্যার স্ক্রিনশট নিব, আন্দাজে স্ক্রিনশট নিয়ে কি করবেন, ওই ছবি পরীক্ষার আগে খুঁজেই পাবেন না। এইখানে এই 121 থেকে 130-এর যে চ্যাপ্টারটা, এর মধ্যে আসলে আপনার মূলত 4টা ধরনে 4টা পার্টে আলোচনা আছে। একটা
প্রচ্ছন্ন পার্ট সেটা দেখা যায় না বা সেটার কোনো শিরোনাম দেওয়া নেই। এখন এটা আপনাদের বুঝে এখন বিশেষ কাজ নাই। কাজ হচ্ছে ওখানে যে 4টা ধারার সাজেশন দেওয়া হয়েছে 121 এবং 121 ক, এই দুটো পরপর মোস্ট ইম্পর্টেন্ট ধারা, এবং 124 ক, এরও বাইরে 123 কটা আপনাদেরকে পড়তে হবে। তো আমরা এখানে রাষ্ট্রবিরোধী অপরাধ সেইটার নিয়ে যখন আপনি পড়বেন তখন প্রথমেই 121 এবং 121 ক সম্পর্কে যে প্রধান বিবেচনাটা রাখবেন সেটা হচ্ছে 121 এবং 121 কতে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় অপসহায়তা করা এবং বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অপরাধমূলক ষড়যন্ত্র করা, এই সমস্ত জিনিসের সাজা একবারেই 121-এ বলা হচ্ছে। দুঃখিত, অপসহায়তা এবং উদ্যোগ, এই দুটো জিনিস সাথে মূল অপরাধটা সংগঠিত করা, এটা 121-এ বলা হচ্ছে। কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসি যদি এই অপরাধের ক্ষেত্রে ঘটে, অর্থাৎ 121 ধারার অপরাধের ক্ষেত্রে ঘটে, তাহলে সেটার সাজাটা আলাদা করে 121 কতে বলা আছে। এবং খেয়াল করার মতো বিষয়, দণ্ডবিধির শাস্তির ধারাগুলো বা অপরাধ বর্ণনা যেই ধারা থেকে শুরু হয়েছে মূলত সেটা হচ্ছে 121 নম্বর ধারা, এবং প্রথম ধারাতেই সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, দণ্ডবিধির দণ্ডবিধির কোন ধারায় সর্বপ্রথম মৃত্যুদণ্ডের বিধান দেখা যায় বা পাওয়া যায়, বর্ণিত আছে? প্রশ্নটা এইভাবে আসলে কি উত্তর দিবেন? 121 নম্বর ধারা। মানে দণ্ডবিধির যে প্রথম যে অপরাধটা বর্ণনা করেছে সেই প্রথম অপরাধটা কি? বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এটা একটা প্রথম ফৌজদারি অপরাধের বর্ণনা, সেটারই সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। শুধু যুদ্ধ ঘোষণা করলেই মৃত্যুদণ্ড না, যুদ্ধ ঘোষণার জন্য যদি কেউ অপসহায়তা করে, অ্যাবেটমেন্ট করে, সেটার সাজাও মৃত্যুদণ্ড। যুদ্ধ ঘোষণার যদি কেউ অ্যাটেম্পট নেয়, মানে 511 ধারার মতো করে অ্যাটেম্পট নেয়, সেটার সাজাও মৃত্যুদণ্ড। আর ওইটার জন্য যদি কেউ ক্রিমিনাল কনস্পিরেসি করে, অর্থাৎ যুদ্ধ ঘোষণা করার জন্য যদি কেউ ক্রিমিনাল কনস্পিরেসি করে, তাহলে তার সাজা মৃত্যুদণ্ড না, সেটা যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ, সেটা 121 কতে বলা আছে। 123 ক আপনারা দেখে নেবেন। 124 কতে গিয়ে রাষ্ট্রদ্রোহিতার সাজা বলছে, এবং সেই সাজাটা একটা বিচিত্র সাজা। আমি আপনাদেরকে বলেছি যে দণ্ডবিধিতে এই ধরনের সাজা উল্লেখ এটাই একমাত্র, যেখানে বলা হচ্ছে যে এমনও হতে পারে যে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এমনও হতে পারে যে 3 বছর মেয়াদী কারাদণ্ড হিসেব করে সেইভাবে আদালত সাজা দিতে পারে যে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড। অপরাধটা ততটা গুরুতর নয় রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে, মানে তিনি যা অ্যাকচুয়ালি করেছেন। অথবা শুধু অর্থদণ্ড দিয়েও, জরিমানা দিয়েও তাকে বিদেয় করা যেতে পারে বা তার শাস্তি বা তাকে দণ্ডিত করা যেতে পারে। 124 ক ধারাটা অন্য কারণে ইম্পর্টেন্ট, অথবা এইটা যে 6ষ্ঠ নাম্বার অধ্যায়, এইটা মনে রাখাটাই একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং এই 6ষ্ঠ নাম্বার অধ্যায় থেকেই আমার মনে আছে যে আমি গতবার ফার্ম গেটে পড়াইছি যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের 6ষ্ঠ নাম্বার অধ্যায়ের বিষয়বস্তু এইটা আপনারা মনে রাখবেন। পরীক্ষা এটা আসছিল ভাই 2020 সালে। কথা যা বলি মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে এগুলো। এইটা অন্য কারণে সিগনিফিক্যান্ট, কারণ যখন কিনা ফৌজদারি কার্যবিধি তার মামলার প্রসিডিউর বা কোর্টের প্রসিডিউর ব্যাখ্যা করছে, তখন বারে বারেই বা বিভিন্ন প্রসঙ্গক্রমে 6ষ্ঠ অধ্যায়ের কথা বিভিন্ন ভাবে এসছে, যে দণ্ডবিধির 6ষ্ঠ অধ্যায়ের অধীন যদি কোনো মামলা করতে হয় তাহলে সেই মামলার প্রসিডিউর একটা আলাদা পদ্ধতি মেনটেন করে হয়, যেটা ফৌজদারি কার্যবিধির 196 ধারায় বলা আছে। লিখে রাখতে পারেন 196 ধারা, মিলিয়ে নিতে পারেন। তাহলে এই যে একটা আলাদা সিগনিফিক্যান্ট বিষয়, যা কিনা ফৌজদারি কার্যবিধিতে শুধু 196 না, আরো বেশ কয়েকটা জায়গায় বলা আছে, তাহলে ওই তথ্যটা তো আপনাকে জানতে হবে। ওইটার কারণে 6ষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু যে রাষ্ট্রদ্রোহিতা বিরোধী অপরাধ বা রাষ্ট্র বিরোধী অপরাধ, সেই কারণে এটা মনে রাখাটা জরুরি। এখান থেকে প্রশ্ন আসেনি, কিন্তু আমার বিশ্বাস সামনের বার প্রশ্ন আসবে যদি নতুন ধারা থেকে প্রশ্ন আসে, এবং সামনের ধারা প্রশ্ন আসলে ওই 4টা ধারা থেকে আসবে, এইটা আপনি নিশ্চিত থাকেন মোটামুটি। 121, 121 ক, 123 ক, 124 ক শেষ।
বাকিগুলো রিডিং পড়েন, যারা ভালো ছাত্র, যাদের মেলা পড়া হয়ে গেছে, হ্যাঁ, তারা পড়েন। আমি পড়তে নিরুৎসাহিত করব না, বা নিরুৎসাহিত করা আমার কাজ না। 141 থেকে 160 যখন পড়ছেন, খেয়াল করেন তো, 100 আমি বলে দিইনি এর আগের বার যখন পড়াইছি যে 141, 142 এই দুটো কি? দুটোই হচ্ছে ডেফিনিশনের ধারা, মানে কি সংজ্ঞা। 143, 144, 145 এই তিনটাই পরপর কি? এই যে ডিফাইন করলো সেগুলোর সাজা। সাজাগুলো কি কি? 6 মাস, 2 বছর, 2 বছর, রাইট? এরপরে কি 146-এ বলছে ওই বেআইনি সমাবেশী যখন হিংস্রতা বা উগ্রতার সাথে বল প্রয়োগ করে তখন সেটাকে দাঙ্গা বলা হয়। এটা কি? একটা ডেফিনিশনের ধারা, সংজ্ঞার ধারা। তারপরে কি 147 এবং 148-এ পরপর দুটো সাজা বলা হচ্ছে। দাঙ্গার সাধারণ সাজা হচ্ছে 2 বছর, আর দাঙ্গা যদি মারাত্মক অস্ত্র সহকারে করা হয় তাহলে সেটার সাজা হচ্ছে 3 বছর। এরপরে হচ্ছে 149 হচ্ছে একটা বিখ্যাত ধারা, যেখানে বলছে একটা বেআইনি সমাবেশে যেই লোকগুলো যুক্ত হয় বা যেই লোকগুলো সদস্য হয়, তারা যদি তাদের গ্রুপের সদস্য কোনো কাজ করলো, ধরেন আপনাদের 5 জন বন্ধু বেআইনি সমাবেশে যুক্ত হলেন এবং আপনি জানেন যে 5 জন আপনারা এগোচ্ছেন কারণ আপনারা একটা গাড়ি ভাঙচুর করবেন বা কোনো বিল্ডিং এ আগুন লাগাবেন। আপনাদের 5 জনের মধ্যে কেউ যদি একজন কোথাও আগুন লাগায় অথবা গাড়িটা ভাঙচুর করে, আর আপনি যদি পাশের স্টেপ দাঁড়িয়ে থাকেন, তবুও কি হবে? প্রত্যেকেই সমান দায়ে দোষী সাব্যস্ত হবে। এটা হচ্ছে 149। অর্থাৎ 149 ধারায় সামহাও একটা যৌথ দায় সংক্রান্ত, মানে একাধিক অপরাধীর বেশিরভাগ যখন যুক্ত থাকে তখন, মানে দুঃখিত, একাধিক অপরাধী যখন যুক্ত থাকে কোন একটা অপরাধে, তখন তাদের দায় কিরূপ হবে সেটা হচ্ছে যৌথ দায় নির্ধারণ কল্পে কিছু কিছু ধারা আছে, যেমন অ্যাবেটমেন্ট রিলেটেড ধারা, কমন ইন্টেনশন রিলেটেড ধারা, ক্রিমিনাল কনস্পিরেসি রিলেটেড ধারা, 149 ধারা, এরকম 396 আপনি এর অন্তর্ভুক্ত ধরতে পারেন। তাহলে 149-এ এরকম একটা প্রিন্সিপাল বলা আছে, এবং যার মূল ফোকাস ওয়ার্ডটা হচ্ছে কমন অবজেক্ট, সাধারণ উদ্দেশ্য। একটা বেআইনি সমাবেশ কখন হবে? যখন এটা 141-এ বলা আছে যে 5 বা ততোধিক লোক যখন একসাথে কমন অবজেক্ট একটা সাধারণ উদ্দেশ্যে মিলিত হয়, সেই উদ্দেশ্যগুলো নিম্নরূপ হতে পারে নিম্নের 5টি ক্ষেত্রে। এবং নিম্নের 5টি ক্ষেত্রের মধ্যে ক, খ, গ, গ অপশনটা থেকে দেখবেন যে ওখানে একটা বলা আছে যে এনি কাইন্ড অফ অফেন্স। তাহলে আর ওই ক, খ, ঘ, ম এগুলোর এত কার্যকারিতা লাগে না ইনফ্যাক্ট, কিন্তু ওখানে একটু স্পেসিফিক করে বলে দিয়েছে বিষয়গুলো। তো ফলে কমন অবজেক্টের ধারা হচ্ছে 149। এটা নিয়েও প্রশ্ন আসছিল গতবার, এটাও সবাই এক্সপেক্ট করেছিল যে প্রশ্ন আসবে, কারণ এখান থেকে প্রশ্ন আসছে নাই। ওকে, এর আগে প্রশ্ন শুধু 141 ধারা থেকে আসছে। আচ্ছা, এরও পরে 159 ধারা আছে, 160 ধারা আছে। 159 ধারা হচ্ছে একটা ডেফিনেশনের ধারা, 160 হচ্ছে সাজা, 1 মাসের সাজা। তো 141 থেকে 160 জনশান্তি বিঘ্নকারী অপরাধ। জনশান্তি মানে কি? পাবলিক ট্রাঙ্কুইলিটি, ইংরেজিটা এরকম আছে, অর্থাৎ পাবলিকের যে একটা সাধারণ স্থির ভাব আছে, শান্ত ভাব আছে একটা সমাজের মধ্যে, সেই শান্ত ভাবকে কেউ যদি অশান্ত করে ফেলে, অশান্ত করে দেওয়ার জন্য কি কি করা যেতে পারে? একটা হলো বেআইনি সমাবেশ করা, যেই বেআইনি সমাবেশের উদ্দেশ্য হচ্ছে একটা অপরাধমূলক কাজ সংগঠন করা। আপনারা সমাজে খুব সুন্দর একটা পাড়ায় বসবাস করছেন, কিন্তু ওই পাড়ারই 5টা ছেলে মেয়ে কি করলো? একটা জায়গায় জনশান্তি বিঘ্ন করে ফেললো, জনশান্তি নষ্ট করে ফেললো। পাড়াতে কোনো ক্যাচাল ছিল না, ঝামেলা ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু ওরা 2 গ্রুপে মারামারি কইরা গ্রামের মধ্যে একটা বাজে সিচুয়েশন তৈরি করলো। এই বাড়ির মালিক ওই বাড়ির মালিককে দেখতে পারে না, ওই বাড়ির ভাবি অমুক বাড়ির ভাবিকে দেখতে পারে না, এটা একটা রেষারেষি, মারামারি, একটা অশান্তি। অর্থাৎ জনসমাজের মধ্যে যে শান্তি ভাব, সেই শান্তি ভাবটা দূর করে দিয়েছে একটা বেআইনি সমাবেশ। ক্লিয়ার? এরকম ভাবে ওই বেআইনি সমাবেশটা যদি আরেকটু বেশি করে
হিংস্রতা এবং উগ্রতার সাথে বল প্রয়োগ করে, তখন ওটাকে বলা হয় দাঙ্গা। আর তারও পরে 159 গিয়ে একটু আরেকটু নরম করে বলেছে অন্য আরেকটা ঘটনা, যে বেআইনি সমাবেশ হলো না, 5 জন হইল না, কিন্তু সুন্দর একটা মোড়ে দাঁড়িয়ে আপনি চা খাচ্ছেন, মন মেজাজ খুব ভালো, এমসিকিউ পরীক্ষায় ধরেন পাশ হয়ে গেছে, আরাম করে ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা বৈশা চা খাচ্ছেন আর খোশ গল্প করছেন লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন, হ্যাঁ, আর ভাবছেন যে মুরাদ স্যারের কাছে তো মেলা পড়লাম, আর পড়তে হবে না, অন্য স্যারের কাছে এবার যাই, এরকম অনেক কিছু ভাবছেন কিংবা মুরাদ স্যারের কাছে পড়বো, এরকম অনেক কিছু ভাবছেন। তো এরকম ভাবনার সময় হঠাৎ করে দুই বন্ধু ওখানে ঘুষাঘুষি করতে শুরু করে দিল। মানে কি? পাবলিক প্লেসে পাবলিক পিস নষ্ট করলো। কি করলো? পাবলিক প্লেসে অর্থাৎ জনসমাগমের স্থানে, একটা উন্মুক্ত প্রকাশ্য স্থানে কি করলো? পাবলিক পিস, পাবলিকের যে পিস ছিল, যে শান্তি ছিল, সেই জনশান্তিটাকে নষ্ট করলো। তাহলে এরকম জনশান্তি নষ্ট করলে কি হবে? সেটা মারামারির অপরাধ হবে। এখানে 2 জন ব্যক্তি যথেষ্ট, 5 জন ব্যক্তি লাগে না। ছোট্ট একটা সাজা। কিন্তু ওরা যদি নিজেরা ঘরের মধ্যে মারামারি করতো তাহলে কি পাবলিক পিসটা নষ্ট হইতো? জনশান্তি নষ্ট হইতো? নষ্ট হইতো না। ঘরের মধ্যে তুমি মারামারি করতেছো আর আমি বাইরে দাঁড়ায় বাতাস খাইতেছি, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু পাবলিক প্লেসে মারামারি করা যাবে না। এই গেল জনশান্তি বিঘ্নকারী অপরাধ। এই দণ্ডবিধির 8ম অধ্যায়ের কথাও ফৌজদারি কার্যবিধিতে মাঝে মাঝেই বলা আছে। এটা খুব বিখ্যাত চ্যাপ্টার বিধায় আপনাকে মনে রাখতে হবে। আর এই যে 3টা ডি দেখা গেল, ডি ডি ডি, ডেফিনেশন ডেফিনেশন ডেফিনেশন। কিসের ডেফিনেশন? প্রধান অপরাধগুলোর ডেফিনেশন। কি কি? বেআইনি সমাবেশ, এটা কি? দাঙ্গা, এটা কি? মারামারি। তাহলে এই 3টা অপরাধের নাম মনে রাখতে পারবেন না? এর আগের চ্যাপ্টারে কয়টা অপরাধের নাম পড়ছেন? বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, রাষ্ট্রপতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বা সরকারি কর্মচারী বাধা, মানে কাজে বাধা প্রদান করা, বা রাষ্ট্রদ্রোহিতা করা। ওখানে 3টা অপরাধের নাম শিখলেন, এখানে 3টা অপরাধের নাম মনে রাখতে পারবেন না? খুব কঠিন। সিরিয়ালি আসতে কি খুব কষ্ট লাগে? 141, 42, 43, 44, 45 বেআইনি সমাবেশের কাহিনী এখানে শেষ। 146, 47, 48 একটা ডেফিনেশন, 2টা সাজা। 149 আইসা ওই 141 কে আরো স্ট্রং করছে বা ওটাকে ব্যাখ্যা করছে আরো। আর 159, 60 আরো 2টা তথ্য। সেই 2টা তথ্য মানে বেসিক্যালি 3টা অপরাধের নাম এবং সাজা। কঠিন কিছু? একদমই কঠিন কিছু না। তো এইভাবে করে আপনাদেরকে এই অংশটা পড়তে হবে। আচ্ছা, এখানে বোর্ডে এভাবে সময় দিলে তো দেওয়াই হবে। আমি সমজদারকে লিয়ে ইশারায় কাফি, বুঝদার ব্যক্তিদের জন্য কি ইশারাই যথেষ্ট। আর যারা বোঝেন নাই মানে যারা এখনো ডিরেকশন পান নাই যে আপনাদের কি করা উচিত, তারা আরেকটু মেহনত করেন, আরো পড়েন পড়েন পড়েন। প্রয়োজনে আমাকে ফোন দেন, আমার ফোন খোলা আপনাদের জন্য পড়াশোনার বিষয়ে। আমরা একটু অপেক্ষা করবেন, একটু দেখি
আমরা প্রথমে এইখানে দেখেন যা আমরা বোর্ডে আঁকালাম সেটা এখানে সুন্দর করে আমাদের বইয়ে 43 নম্বর পৃষ্ঠায় আলোচনাটা শুরু করা আছে এবং এই ছকটা দেওয়া আছে না? বলে এটা দেখে নেওয়া আপনাদের জন্য বা বুঝে নেওয়া এবং এটাকে একটু কম বেশি আয়ত্তের মধ্যে রাখা আপনার পড়াশোনার মেমোরাইজেশন করার জন্য জরুরি। এরপরে এখানে ধারার গুরুত্বটা তুলে ধরে এবং ওইখানে একটা সাজেশন, যেমন এখানে ধারার গুরুত্ব তুলে ধরতে গিয়ে কিন্তু আমি 123 ক এর কথা বলি নাই, কিন্তু সাজেশনের মধ্যে কিন্তু 123 ক ধারাটা ঢুকিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, সেই 15 নম্বর পৃষ্ঠায়। এবং সেইখানে আমরা বলেছিলাম যে 121টা বুঝতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এটা একটা মূল অপরাধ। এরকম যুদ্ধ ঘোষণা করার যদি উদ্যোগ নেয়, মানে দণ্ডবিধির 511 ধারা মোতাবেক কিছু করে, এরকম যুদ্ধ ঘোষণা করার অপরাধে যদি অপসহায়তা করে, মানে অ্যাবেটমেন্ট করে, মানে 107 থেকে 120 সংক্রান্ত যে ধারাগুলো, এই তিনটার যে কোনো একটা করুক না কেন তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হইবে, যা কিনা 121 ধারার বিষয়বস্তু। 121 কতে আলাদা করে বলেছে 121 ধারা বলে দণ্ডনীয় অপরাধ সমূহের সংগঠনের ষড়যন্ত্র করা, তখন যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড। তার মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, মজা করে প্রশ্ন আসতে পারে না যে নিচের কোন অপরাধটির সাজা মৃত্যুদণ্ড নয়, লিখলো যে, প্রশ্ন বুঝতে পারছেন? নিচের কোন অপরাধটির সাজা মৃত্যুদণ্ড নয়, এই বইলা আপনাকে অপশন দিল। কি অপশন দিল? বললো যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য অপসহায়তা করা, অ্যাবেটমেন্ট করা, এটা একটা অপশন। সেকেন্ড অপশনটা দিল বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেওয়া, মানে অ্যাটেম্প নেওয়া। তারপরে বললো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য ক্রিমিনাল কনস্পিরেসি করা। তারপরে বললো চতুর্থ অপশনটা বর্ণিত সবগুলোতেই প্রকৃতপক্ষে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি করা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য, ওইটা হচ্ছে সঠিক উত্তর, যে এইটার সাজা মৃত্যুদণ্ড নয়। তাহলে প্রশ্ন এভাবে ঘুরিয়ে দিতে পারে না। আপনি দুটো ধারা মিলে যদি একটা কনসেপ্ট ক্লিয়ার রাখেন, খুব ক্ষতি হয়ে যাবে, পারবেন না এরকম কোনো কিছু। 121 ধারাটা চোখ বড় বড় করে পড়েন এবং এটা সম্পর্কে 511 ধারায় যে আলোচনাটা আমি ওই যে পড়তে বললাম 91 আর 92 পৃষ্ঠায়, 91 পৃষ্ঠার সর্বশেষ প্যারা থেকে 92 পৃষ্ঠার শেষ শব্দ পর্যন্ত পড়তে বলেছিলাম। কেন পড়তে বলেছিলাম? ওই 121 এবং 121 ক ধারা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে দণ্ডবিধিতে কিছু জিনিস সব জায়গায় অ্যাপ্লিকেবল হয়, যেমন অ্যাবেটমেন্টের ধারণা, ক্রিমিনাল কনস্পিরেসির ধারণা, কমন ইন্টেনশনের ধারণা, অর অপরাধ সংগঠনের অ্যাটেম্পট নিয়ে ধারণা, মানে 511 ধারণা। এবং সেটা সম্পর্কে উপযুক্ত উদাহরণ ছিল 121 নম্বর ধারাটা এবং 121 ক ধারাটা। However, এরপর আমরা কি ডিরেকশন দিয়েছি বলেছি, আর 141 থেকে 160 ধারা, এই যে এত সুন্দর করে বলা আছে ভাইজান, এই যে ডেফিনিশন, সংজ্ঞামূলক সংজ্ঞামূলক দুটো ডেফিনিশন, শাস্তি শাস্তি শাস্তি, হ্যাঁ, 6 মাস 2 বছর 2 বছর। তারপরে কি নির্দেশনা দিয়েছে, উপরে 5টা ধারা একত্রে ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। দাঙ্গার সংজ্ঞা 146, পর দুটাতে শাস্তি 2 এবং 3 বছর। তারপর 149, এটা আলাদা করে বিশেষভাবে মনে রাখতে হবে এবং 141 ধারা সম্পর্কিত। 159 সর্বোচ্চ 1 মাস, 100 টাকা জরিমানা। তো এত সিম্পল করে দেওয়া আছে, এই সিম্পল করে দেওয়া জায়গা থেকেই একটু গুরুত্ব দিয়ে গুছিয়ে পড়তে হবে। এরকম 161 থেকে 171 ঝ এবং 172 থেকে 190 পর্যন্ত যে অপরাধগুলো আলোচনা করা আছে, আমরা কম বেশি একটা আলোচনা করেছি, প্লাস ওটা সাজেশনের সাথে মিলিয়ে নিয়ে আপনারা দেখবেন বলে আমি আশা রাখি। এরপর 191 থেকে 229 মিথ্যা সাক্ষ্য সম্পর্কিত, এবং সেটা নিয়ে এখানে বড় কোনো আলোচনা করিনি বটে, কিন্তু আমার ধারণা একটু পরে একটা কিছু ছক টক থাকার কথা। দেখি আমি তো এগুলো মনে থাকে না আমার। হ্যাঁ, এই যে 111 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ ধারাসমূহের ছক, এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিধায়
আমরা এটাকে ছকে তুলে দিয়েছি, মানে যেটা আপনি নিজে ধারা পড়ে পড়ে খেটে খুঁটে করতেন সেইটা আমরা এখানে দেখাই দিচ্ছি। তো আশা করি যে এইটা আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আমরা কিভাবে বর্ণনাগুলো সাজাইছি। যেমন এই দুটো সংজ্ঞামূলক, তারপরে শাস্তিমূলক ধারাগুলোর, সেগুলোর মধ্যেও একটা ধারার মধ্যেই দুইটা রকমে বা দুইটা ফর্মে শাস্তিগুলো বর্ণনা করা আছে, সেটা বোঝার চেষ্টা করবেন। এরপরে 205 এবং 211 ধারারও সারসংক্ষেপ এখানে বাড়তি করে দেওয়া আছে, যেন এই চ্যাপ্টারের অন্য আরো দুটো সিগনিফিক্যান্ট ধারা সেটা যেন আপনাদের কম বেশি মনে থাকে। এবং এরপরে ওই যে শেষের অংশটুকু 13, 14, 15 এই তিনটা চ্যাপ্টার সম্পর্কে ওজন ও পরিমাপ, মানে দুঃখিত, এরপরে তো মুদ্রার চ্যাপ্টার আছে, মুদ্রা চ্যাপ্টার সম্পর্কে বলেই দিয়েছি। এরপরে যে 264, 65, 66, 67 চারটা ধারা সব হচ্ছে ওজন এবং পরিমাপ সম্পর্কিত। এবং ওজন এবং পরিমাপ সম্পর্কিত এই চারটা ধারাতেই কি বলেছে? বলেছে 1 বছরের সাজা হবে। অর্থাৎ 64 থেকে 67 ওজন এবং পরিমাপ সম্পর্কে যাই আসুক, চোখ বন্ধ করে আপনি 1 বছরের সাজা দিতে পারবেন। এবং এর পরের যে ধারাগুলো, এই ধারাগুলো একটু প্রত্যেকটাই ছোট ছোট আলাদা আলাদা স্বতন্ত্র বিষয়সমূহ বলা আছে, কিন্তু সেই স্বতন্ত্র বিষয়সমূহ মনে রাখা একদম সহজ, একদম সহজ। এইটা আপনারা এইখানে 268 থেকে দেখেন, জনসাধারণের উপদ্রব, এটা একটা সংজ্ঞামূলক ধারা, এর কোনো সাজার কথা পেনাল কোডে উল্লেখ নাই। 269, 70, 71 এই পরপর তিনটা। 269 একটা ফোকাসড ওয়ার্ড হচ্ছে অবহেলামূলক কাজের দ্বারা, নেগলিজেন্ট অ্যাক্ট এই শব্দটা আছে। এই যে শব্দটা ইংরেজিতে দিছি, এটার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। 270 বলছে ম্যালিগন্যান্ট অ্যাক্ট, দ্বারা সংক্রমণ, রোগের সংক্রমণ ঘটানো। সবই আসলে রোগের সংক্রমণ, এটাও হচ্ছে রোগের সংক্রমণ রিলেটেডই। 269, 70, 70 মানে 70, 71। একটা হচ্ছে 69টা নেগলিজেন্ট অ্যাক্টের কথা বলেছে, মানে অবহেলামূলক ভাবে কাজ করা, যেটা কিনা 6 মাসের সাজা। আর এটা হচ্ছে ম্যালিগন্যান্ট অ্যাক্ট, যেটা কিনা 2 বছরের সর্বোচ্চ সাজা। আর সঙ্গরোধ নিয়ম সংক্রান্ত বিষয় অমান্য করা, যে ডিসঅবিডিয়েন্স টু কোয়ারেন্টাইন রুল, এটাতেও 6 মাসের সাজা। তাহলে এই শব্দগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে, ডিসঅবিডিয়েন্স টু কোয়ারেন্টাইন রুল কোন ধারার বিষয়বস্তু, অথবা ডিসঅবিডিয়েন্স কিংবা দণ্ডবিধিতে কোয়ারেন্টাইনের কথা কোথায় বলা আছে? করোনার যুগে মানে কোয়ারেন্টাইন নিয়ে অথবা সংক্রমণ নিয়ে, মানে কি বলে যে জীবন বিপন্নকারী সংক্রমণকারী রোগ নিয়ে প্রশ্ন আসবে না, এটা হতেই পারে না আমার বিশ্বাস। মানে আমার দৃঢ় বিশ্বাস যে 69, 70, 71 থেকে একটা প্রশ্ন আসবেই। এবং সবই সংক্রমণ, মানে রোগের সংক্রমণ সংক্রান্ত আর কি। হ্যাঁ, একটা নেগলিজেন্ট অ্যাক্ট, একটা ম্যালিগন্যান্ট অ্যাক্ট, আর একটা হচ্ছে ডিসঅবিডিয়েন্স টু কোয়ারেন্টাইন রুল। ধারা পরে এই যে বিদ্বেষমূলক, বোঝেন না, হিংসা, হিংসা। আমাদের সেফুদা বলতো কি, আমারে হিংসা কি 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 কিভাবে যেন বলতো, ভুলে গেছি শব্দটা, সেফুদাকে তো আর দেখা যায় না অত। তো ওই যে নেগলিজেন্ট অ্যাক্ট, ম্যালিগন্যান্ট অ্যাক্ট, বিদ্বেষমূলক কাজ। হ্যাঁ, তো এরকম আমরা বলেও দিয়েছি 69 থেকে 71 তিনটা ধারা একত্রে পড়বেন, ইংরেজি শিরোনাম বা শব্দগুলো মনে রাখার চেষ্টা করবেন। এরকম 272, 73, তারপরে কি 74, 75, 76 এই 5টা ধারা পর পর খাদ্যদ্রব্য, পানীয় দ্রব্য, ওষুধ, এই 3টা জিনিসে ভেজাল মেশালে কি হবে না হবে, সবই 6 মাস। তাহলে ভেজাল যেখানে দেখবেন সেখানে কোন রকম ভেজাল না করে উত্তর দিয়ে দিবেন কি 6 মাস। সাতাত্তর, 78 আলাদা করে মনে রাখতে বলেছি। ফাউলিং ওয়াটার আর পাবলিক স্প্রিং অর রিজার্ভার, জনসাধারণের ব্যবহার্য ফোয়ারা বা জলাশয়ে পানি দূষিত করা। 78 আবহাওয়াকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তোলা, মেকিং অ্যাটমসফিয়ার নক্সাস টু হেলথ, সর্বোচ্চ 500 টাকা জরিমানা, শুধুই 500 টাকা জরিমানা। এরকম 279 আর একটা বিখ্যাত ধারা, এটার সাথে অন্য দুটো ধারা এই যে এখানে বলেও দিয়েছি মন্তব্য,
এরপরে 284 থেকে 89 পর্যন্ত বিভিন্ন জিনিস নিয়ে, যেমন বিষাক্ত বস্তু নিয়ে অবহেলামূলক আচরণ করা। কোন একটা বিষাক্ত বস্তু, কোনো কেমিক্যাল আপনি ব্যবহার করেন আপনার কোনো প্রোডাকশনের কাজে, অর কোনো ওষুধ বানানোর কাজে, অর কোনো, যেমন ধরেন যে ওই যে ড্যাম ক্রাশ পাওয়া যায় না এখন বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য, দিলে দেখবেন যে ঝকঝকা তকতকা হয়ে যায়, মাঝখানের যে পুডিং মানে টাইলসের যে পুডিং সেটা শুদ্ধ উড়ে চলে যায়। তো এটা একটা বিষাক্ত বস্তু না? তো বিষাক্ত বস্তু নিয়ে যদি অবহেলামূলক ভাবে আপনি কাজ করতে গিয়ে নিজের ক্ষতি করেন বা অন্যের ক্ষতি করেন, নিজের ক্ষতি করলে তো আর আপনারে কেউ দুষবে না, কিন্তু অন্যের ক্ষতি যদি করে ফেলেন, ওটা যদি গায়ে এক ফোঁটা পড়ে তো আপনার চামড়া উঠে দৌড় মারবে, তাই না? মানে ওই জায়গাটা, স্কিনটা ক্ষতি সম্মুখীন হয়ে যাবে বড় আকারে। তাহলে বিষাক্ত বস্তু নিয়ে অবহেলামূলক আচরণ করলে কি হবে? 6 মাস। অগ্নি বা দাহ্য বস্তু নিয়ে অবহেলামূলক আচরণ করলে কি হবে? ওই যে ফানুস উড়াই আমরা, আগুনটা অবহেলামূলক ভাবে ফানুসটা ঠিক মতো উড়লো না, আরেকটা বাড়িতে গিয়ে পড়লো আর আগুন ধরে গেল, তাহলে কি হবে? তখন তো বিপদ। এরকম বিস্ফোরক বস্তু নিয়ে অবহেলামূলক আচরণ করলেন, ওই যে পটকা টটকা এই সমস্ত নিয়ে অবহেলামূলক আচরণ করলেন, হ্যাঁ, ওটা দেখা গেল যে একজনের চোখ উড়ে চলে গেল, মানে আগুন লাগাইতে যায় না। যন্ত্রপাতি নিয়ে অবহেলামূলক আচরণ করা, দালান ভাঙার বা মেরামত কাজে অবহেলামূলক আচরণ করা, প্রাণী সম্পর্কে অবহেলামূলক আচরণ করা, হ্যাঁ, গরু ছাগল এগুলো সম্পর্কে যদি অবহেলামূলক আচরণ করা, সবগুলো সাজা হচ্ছে 6 মাসের সাজা, 6 মাসের সাজা, 6 মাসের সাজা। সবগুলো হচ্ছে 1000 টাকা জরিমানা, 1000 টাকা জরিমানা, 1000 টাকা জরিমানা, বা উভয় 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 উভয়। খুব কি কঠিন? তাহলে এরকম যত ধরনের অবহেলা আছে সব অবহেলা গুলোকে এখানে 6 মাসের মধ্যে ফেলে দিতে পারেন, অসুবিধা তো নাই। সবই নেগলিজেন্ট কন্ডাক্ট নিয়ে। নেগলিজেন্ট কন্ডাক্টের আরেকটা ধারা পড়ছেন না, 269, 6 মাসের সাজা, একটু আগে দেখালাম, ওটা তো নেগলিজেন্ট কন্ডাক্ট ছিল। আর নেগলিজেন্ট কন্ডাক্ট না হয়ে, মানে ওটা অবহেলামূলক কাজ না হয়ে যদি ম্যালিগনেন্ট কিছু হয়, বিদ্বেষমূলক হয়, হিংসামূলক হয়, যে আমারও করোনা হয়েছে, থাম, আমি পাড়ার সবাইকে করোনা ছড়াবো, তোরা হাসতেছিস, তোদেরকেও কষ্ট বুঝাবো, থাম, এই বইলা সে কি করলো, গোপনে সব বাড়ি বাড়িতে চা খেয়ে আসলো আর কোলাকুলি করে আসলো। তাহলে কি হবে? সবার করোনা হয়ে যাবে। হ্যাঁ, তো বিদ্বেষমূলক ভাবে করলো, তখন কিন্তু সাজা 2 বছর। ওকে, নেগলিজেন্ট কন্ডাক্ট অবহেলামূলক হইলেই সেটা 6 মাস। তাহলে এটা মনে রাখা কি খুব কঠিন? একটু ধারাবাহিক ভাবে মনে রাখতে হবে। 264, 65, 66, 67 ওজন ও পরিমাপ, মাঝখানে 268 পাবলিক নিউসেন্স, তারপরে কি 269, 70, 71 তিনটা হইতেছে জীবন বিপন্নকারী সংক্রামক রোগ, তারপরে 71 গেল, 72, 73, 74, 75, 76 পরপর 5টা ধারা। খাদ্যে ভেজাল, পানীয় ভেজাল, ওষুধে ভেজাল বা ভুল ওষুধ দেওয়া, এই সমস্ত অপরাধ পরপর 5টা ধারা। তারপরে কি? তারপরে আবার আরেকটা অংশ, আবহাওয়া বা জলাশয়কে দূষিত করা। তারপরে কি? সবগুলো হচ্ছে নেগলিজেন্ট কন্ডাক্ট। নেগলিজেন্ট কন্ডাক্ট যন্ত্রপাতি নিয়ে, প্রাণী নিয়ে, অগ্নি বা দাহ্য পদার্থ নিয়ে, বিস্ফোরক জিনিস নিয়ে, বিষাক্ত বস্তু নিয়ে, সবগুলো তো 6 মাস। তাহলে এই পরীক্ষায় এখন যেখান থেকে আসুক আপনি পারবেন না, তো একটু খালি মাথাটা খাটায় পড়তে হবে। ওই যে আবুল হোসেন সুজন, ওনাকে আবারও ধন্যবাদ দেই, দেখেন কষ্ট করে মানে স্ক্রু টাইট দিতে দিতে টাইট হয়ে গেছে, কিন্তু ওনার আমার ধারণা জীবনে আর ভুলবেন না। তো উনি তো কিছু পড়ার চেষ্টা করেছেন, পড়ার চেষ্টা করে একটু মিস করেছেন, এবং আমিও ওইভাবে পড়া ধরেছি যেন উনি আসল জায়গায় পৌঁছাতে পারেন। না, আপনি পড়া পারলেন না আর আমি খুব বগল বাজাইলাম আনন্দে, হ্যাঁ আমি এমন পড়ানো পড়াইছি আমার ছাত্র পড়া পারে না, এমন ভাবে পড়া ধরছি, হ্যাঁ আমার তো আনন্দের কিছু নাই। আপনারা পড়া পারবেন, পরীক্ষায় পারবেন, তো আমি আপনাকে ঠেলে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনাকে তো আপনার কাজটুকু করতে হবে না। 6ষ্ঠ অধ্যায় রাষ্ট্রবিরোধী অপরাধ, 7ম অধ্যায় ওটা পরীক্ষার বার কাউন্সিলের সিলেবাসেই নাই, সশস্ত্র বাহিনী করার অপরাধ, 8ম অধ্যায় জনশান্তি বিঘ্নকারী অপরাধ, 9ম অধ্যায় পাবলিক সার্ভেন্ট কর্তৃক অপরাধ, 10ম অধ্যায় ওটাও পাবলিক সার্ভেন্ট রিলেটেড, এইবার পাবলিক সার্ভেন্টের কোন নির্দেশনা অমান্য করার অপরাধ, মানে অবমাননা করার অপরাধ। সমন দিছে, সমন না মানে সমনের কথা না শুনে ওই দিন আদালতে হাজির না হয়ে আপনি বাড়িতে ঘুমাইতেছেন, তাহলে সেটা অপরাধ হইল। ওকে, পরপর 2টা সরকার 9 এবং 10, ওখানে ধারাগুলো একটু মনে রাখা ঝামেলা, মানে আমার কাছে ঝামেলা লাগে।
আপনাদের কাছে যদি সহজ লাগে তো পড়েন, কোনো অসুবিধা নেই। এমনিতেও পড়তেও হবে 161 থেকে 65, কিছু বেসিক ধারণা রাখতেই হবে। হ্যাঁ, 191 থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, 229 পর্যন্ত 191 থেকে, যার মূল কথা কি, মিথ্যা সাক্ষ্য এবং ন্যায় বিচার বিরোধী অপরাধ সমূহ। 191 থেকে 196 সব লাগবে, 201, 205, 211, 228 সব লাগবে। এর বাইরে মুদ্রা একটু কম গুরুত্ব দিয়ে পড়তে বলছি, তারপরে বলছে 230 থেকে 234, 242, 255, ওটা মাগনা বলি নাই, 242, 255 আসার মতো প্রশ্ন কিন্তু। হ্যাঁ, দেখে যাবেন, মনে রাখবেন। তারপরে 200, যেখানে ওজন ও পরিমাপ শুরু হলো, ওখানে তো ঢালাও ভাবে সব শুরু হইলো। ওজন ও পরিমাপ 1 বছর, তারপরে গণউপদ্রব, তারপরে সংক্রমণ, তারপরে আপনার ভেজাল, তারপরে আবহাওয়া আর জলাশয়, তারপরে সবগুলো নিয়ে হচ্ছে নেগলিজেন্ট কন্ডাক্ট, বিভিন্ন ক্ষেত্রে নেগলিজেন্ট কন্ডাক্ট, অবহেলামূলক আচরণ। তো এই করতে করতে তো আপনি 298 কাছাকাছি চলে গেছেন না, মানে ল্যাঙ্গুয়েজটা খাঁটি বাংলায় ছ্যাঁচড়াইতে চলে গেছেন। তো এরকম স্লিপারে স্লিপ খেতে খেতে যান, আরেকটু আগে যান, আরেকটু আগে গেলে যদি এইটুকু ভালোভাবে হ্যাফজ হয়ে যায়, তাহলে কেন একটু কষ্ট করে অস্থিরতা সম্পর্কিত 2-3টে ধারা একটু মনে রাখবেন না? কষ্ট করে একটু মনে রাখবেন, আরেকটু ভালো হবে। তারপরে আরেকটু আগালে ধর্ম সম্পর্কে যদি অবমাননাকর কমেন্টস করেন, তাহলে সাজা হবে। ওইগুলো নিয়ে একটু তর্ক বিতর্ক আছে, কিন্তু সেইটা নিয়ে মামলা কিন্তু দেশে কম হয় না। তো এটা একটু জেনে রাখাটা কর্তব্য। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যদি এইখানে ফলে আমরা যতটুকু এখানে তো আলোচনা আর খুব বেশি জোর করি নাই, মানে লিখিত আলোচনা। দেখেন তো কি কি প্রশ্ন আসছে। 2020 সালের প্রশ্ন, ভাইজান, দ্য পেনাল কোড 1860-এর কোন অধ্যায় রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধান রয়েছে? যারা আমাদের ফার্মগেটের ছাত্র, আজকে এখানে কেউ কেউ উপস্থিত আছেন, আমার যারা ফার্মগেটের শাখায় ফেল করেছিলেন, কিছু কিছু ছাত্র, আবার ভাবেন না যে আমার ছাত্ররা খালি ফেল করে, যারা পাস করছে তারা তো উকিল হয়ে গেছে বলে তোদের গল্প আর করতে পারি না। যেমন ওই যে যিনি আপনাদের পড়ায়, উনি তো আমার ছাত্র ছিলেন, কি যেন নাম, লার্নেড সাজিদুর রহমান শুভ, উনি আমার ছাত্র ছিলেন। আপনাদের যে ম্যাডাম পড়ায়, উনি আমার ছাত্র ছিলেন। তো বলছি যে এরকম যারা 2-1জন ফেল করা আছেন, তারা তো এখনো কেউ কেউ ক্লাস করে আমার কাছে, তো তারা বলতে পারবে, তারা সাক্ষী আছে যে আমি কইছিলাম যে 6ষ্ঠ অধ্যায় যে বিষয়, এটা মনে রাখেন। তো 2020 সালে আসছে, তো উনি তো পারেন নাই, কারণ উনি পড়ে নাই। আমি ঢুইকাই প্রশ্ন করলাম যে 8ম অধ্যায়ের বিষয়বস্তু কি, আর আপনারা পারেন না। তো সবার আগে তো চ্যাপ্টারের সম্পর্কে একটা আইডিয়া নেবেন, যে কোন চ্যাপ্টারে কি বলছে, কেন বলছে। এটা দেহ সম্পর্কিত অপরাধ নয়, জীবন সম্পর্কিত অপরাধ নয়, সম্পত্তি সম্পর্কিত অপরাধ নয়। এগুলো বাদে 121 থেকে 298 পর্যন্ত বিভিন্ন রং বেরঙের অপরাধের কথা বর্ণনা করা আছে। তাহলে টপিক গুলো মনে রাখলেই তো চলে। এটা কেন মনে রাখতে হবে? কারণ দণ্ডবিধিতে প্রধান সব অপরাধগুলোর নাম বলা আছে। আপনি উকিল হবেন আর ক্রিমিনাল অফেন্সের প্রধান নামগুলো জানবেন, এটা হয়? বুঝান আমারে। তাহলে চ্যাপ্টারে হেড তো সবার আগে মনে রাখবেন, ওইটা মনে রাখলে, বিস্তৃতিটা মনে রাখলে, তখন ধারাগুলো তখন আপনি ক্রোনোলজিক্যালি একটার পর একটা যেতে পারবেন। এই কথা আজকে বলছি না, আমি যতদিন ধরে ক্লাস করাচ্ছি প্রত্যেকবার বলে যাচ্ছি। তারপরও আমি আশাবাদী যে আপনারা পজিটিভলি কথাটা নেবেন। এই যে 20 সালে প্রশ্নটা আসছে, বলেই দিয়েছিলাম ক্লাসের মধ্যে, যেটা ভাই আসতে পারে, খেয়াল রেখেন। 6ষ্ঠ অধ্যায়, খুব সাবধান। এটা নিয়ে একটু আলোচনা করেছি, এবং এই আলোচনাটা আসলে কি দেখেন তো, এই আলোচনাটা পড়ছেন আপনারা? এই যে এখানে যেটা রিমাইন্ডার দিয়ে ছোট্ট একটা আলোচনা দিচ্ছি, কেন? এখানে যেহেতু অধ্যায় সম্পর্কিত প্রশ্ন আসে, তাহলে অধ্যায়ের মানে কাহিনীর ঘনঘটা নিয়ে আমি এইখানে কিছু বলার চেষ্টা করেছি। যে 6তম অধ্যায়ের নাম 23তম অধ্যায় হলেও দণ্ডবিধিতে মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে 24টা। প্রথম, দ্বিতীয়, এরকম করে 5ম ক নামে একটা অধ্যায় রয়েছে। সেটা কোন চ্যাপ্টার? ক্রিমিনাল কনস্পিরেসি চ্যাপ্টার।
আপনি আবার 1 থেকে 5, 6 থেকে 52 ক, 53 থেকে 75, 76 থেকে 106, 107 থেকে 120, 120 ক থেকে 120 খ সাজান। সাজায় তো ওইখানেই 6 নাম্বার চ্যাপ্টার বাইরে হয়ে যায়, কিন্তু 6 নাম্বার চ্যাপ্টার আসলে বের হয় না, কারণ 5 এর পরে 5 ক নামে একটা চ্যাপ্টার যুক্ত করা হয়েছে 120 ক আর 120 ক নিয়ে। ফলে 121 হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তাহলে ষষ্ঠ অধ্যায়ের সুবাদে তো আপনার আগের অধ্যায়টা মনে রাখা উচিত। পরীক্ষায় তো সামনের বার প্রশ্ন আসতেই পারে যে ক্রিমিনাল কনস্পিরেসি দণ্ডবিধির কোন অধ্যায়ের বিষয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ না পঞ্চম ক? উত্তর হচ্ছে পঞ্চম ক। মনে রাখা তো কঠিন কিছু না এটা। জনশৃঙ্খলা বিরোধী বা জনশান্তি বিরোধী অপরাধ সমূহ ধারা 141 থেকে 160 পর্যন্ত যে কয়টা প্রশ্ন আসে দেখেন তো, প্রশ্নগুলো কত সিম্পল এন্ড ইজি। দণ্ডবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ গঠনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন? 2012 সালে আসছিল প্রথম এমসিকিউ পরীক্ষায়। বেআইনি সমাবেশের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন? জুডিশিয়ারিতে 2007 সালে আসছিল 5 জন। দ্য পেনাল কোডের বিধান অনুযায়ী অপরাধ সংগঠনে অংশগ্রহণ না করা সত্ত্বেও সাধারণ উদ্দেশ্য থাকা অপরাধ সংগঠনে অপরাধে অভিযুক্ত হতে হয় 149 ধারা। তাহলে 141, এটা আবার দেখেন 2020 সালে আসছে। এতগুলা পরীক্ষা গেছে, ভাবেন, বুঝেন, কিন্তু এত পরীক্ষা গেছে। জুডিশিয়ারির 12টা পরীক্ষা গেছে, বার কাউন্সিলের 4টা পরীক্ষা গেছে, একবারও 149-এর মতো এত গুরুত্বপূর্ণ ধারা সেখানে দণ্ডবিধিতে একবারও প্রশ্ন আসে নাই। 2020 সালে আসছিল। এখন ওখান থেকে অন্য ফর্মে ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে, বা ওই প্রশ্নটা হুবহু রিপিট হইতে পারে। এখানে লম্বা করে একটু 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 কথা বলার চেষ্টা করেছি, দেখে নেবেন। তাহলে 141 থেকে আমি যে বোর্ডে দেখালাম 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, তারপরে লাভ দিকে 159 আর 60 প্রশ্ন। 20 সালের আগে ঘটনাটা কি? মাত্র একটা ধারা থেকে 141 ধারা থেকে 3বার প্রশ্ন আসছে, তাও সিম্পলেস্ট কোশ্চেনটা আসছে। কয়জন লাগে? 5 জন লাগে। আর এই মাত্র 149 ধারা থেকে আসলো। বাকি ধারাগুলো ইম্পর্টেন্ট। মারামারির সংজ্ঞা, মারামারির সাজা, দাঙ্গার সাজা, বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা থেকে গেল, তখন সাজা। এই তো, এগুলো এইভাবে পড়তে হবে। তাহলে এখান থেকেই তাহলে সাইনটা বুঝতে হবে। 2018 সালে ঘুষ নিয়ে প্রশ্ন, ওই জায়গাতে একটাই প্রশ্ন আসছিল ভাইজাহান, দেখেন। আচ্ছা, আইনসম্মত ক্ষমতা কর্তৃত্ব অবমাননার প্রসঙ্গে 188 ধারা থেকে, এর পরের অংশ থেকে 172, 73 থেকে কোনো প্রশ্নই আসেনি, দেখছেন। 191 থেকে 229 মিথ্যা সাক্ষ্য সংক্রান্ত চ্যাপ্টারে সেগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। মানে এগুলো পড়লেই আপনি আবার পুরো মেমোরাইজেশন হয়ে যাবে আপনার, যে 191 থেকে 229 কি পড়েছেন। মানে শুরুতে এটা পড়লে হবে না, ব্যারেক যদি পড়া থাকে তাহলে এটা পড়াটা একটা আপনার জন্য একটা গুড এক্সপিরিয়েন্স। মানে এটা ব্যাখ্যা পড়বেন আর এই প্রশ্নগুলো সলভ করতে থাকবেন। এইটুকুর মধ্যে দিয়ে যতটুকু মেমোরাইজেশন থাকবে ততটুকু মেমোরাইজেশনে আপনি নিশ্চিত 70% প্রশ্নের উত্তর করতে পারবেন, আমি বিশ্বাস করি। নিতান্তই বেকায়দায় না ফেললে, কারণ বেকায়দায় ফেললে তো সবার জন্যই বেকায়দা। তবুও বাকি পরামর্শ বা মানে এই যেমন অনেকের পড়াশোনা হয়ে গেছে না, যাদের পড়াশোনা হয়ে গেছে, যথেষ্ট পাকাপোক্ত হয়ে গেছেন। আমি ওই যে ফোন দেওয়া শুরু করব হয়তো শুক্রবার থেকে, আশা করছি যদি শুরু করি। তো যাদের পড়াশোনা হয়ে গেছে তাদেরকে আমি অ্যানাদার স্টেজে নিয়ে যাব। এবার ইংরেজি শব্দ শিখবো, খালি কোথায় কোথায় ইংরেজি শব্দগুলো কি কিভাবে কেমনে কেমনে রহিয়াছে, ওইটার একটা আলাদা করে সময়ে ঘন্টা খানেক করে আমরা মূল ধারাগুলো একটার পর একটা দেখবো আর দাগাতে থাকবো, ক্লিয়ার? এবং মডেল টেস্টের কোশ্চেন সলভ করতে থাকবো আমাদের, মানে আমাদের যে বই লেখা হচ্ছে সেগুলো। মানে আমি আর এই যে পুরনো অনেক বটবৃক্ষের মতো
মানে অতি প্রাচীন ছাত্র আমাদের কিছু রয়েছেন, আমি দেখতে পাচ্ছি কিছু স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনাদের জন্য তো কিছুই করতে পারলাম না, মানে আমি সরি। আপনারা এতদিন ধরে আছেন, কিন্তু আপনাদেরকে যে একটু নতুন ভাবে একটু সার্ভিস দিয়ে কিছু করা, সেটা করতে পারলাম না। আর এই সমস্ত ক্লাসে আপনাদের কি উপকার হলো? আপনারা হয়তো খালি দেখলেন যে 1.5 বছর আগে মুরাদ স্যার যেমনে পড়াইতো, এখন পড়ানোর মানটা একটু ভালো হয়েছে। আগে স্যার একটু আমতা আমতা করতো, এখন একটু আমতা আমতা করে না, এইটুকু হয়তো জানতে পারছেন। কিন্তু নতুন কিছু শিখছেন বলে তো আমার আমার জানা নাই যে আমি নতুন কিছু আবিষ্কার করে শেখাইতে পারছি। তো তথাপি আপনারা আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা অশেষ। কিন্তু আমরা নতুন ভাবে, মানে যাদের পড়া হয়ে গেছে তাদেরকে আমি প্লিজ এই রেগুলার ক্লাসে আপনারা আইসেন না, মানে আমারও খুব পেইন লাগে। তখন মনে হয় উনি তো জানেই, উনি আবার ক্লাসে কেন, মানে তখন আমি আর পড়ানোর উৎসাহ হারাই ফেলি, বুঝছেন? আবার এখন পিকনিক, আচ্ছা, তো আমরা যে কথাটা বলা হচ্ছিল, ঠিক আছে, এরকম 191, 193, 209, তারপর 209 এর প্রশ্নটা নিশ্চয় 2020-এ, ইয়েস 2020-এ। এটাও আমরা সাজেশনের মধ্যে বলেছিলাম, সাজেশন যে কত দিক যে কত ভাবে ফলে গেছে। 211 তো আগে থেকে আসা প্রশ্ন ছিল, এবং সেম কোশ্চেন একাধিকবার এসছে, এরকম 228 ধারা আসছে। এই 228 ধারা শেষ, ওই যে মুদ্রার ধারা 230, মুদ্রার চ্যাপ্টার 230 থেকে 34, 242, 255, 200 ওজন পরিমাপ, 264 থেকে 67, গণ উপদ্রব 68, তারপরে কি 269, 70, 71, হ্যাঁ, জীবন বিপন্নকারী রোগ, তারপরে কি খাদ্যে পানীয় ভেজাল, তারপরে কি নেগলিজেন্ট কন্ডাক্ট, এগুলো কোনোটা থেকে কোনো প্রশ্ন আসে নাই। 228 এসে থামে গেছে ট্রেন। বুঝলেন বিগত সালের প্রশ্ন? বুঝলেন? 228 এসে ট্রেন থামে গেছে, আর প্রশ্ন ওইদিকে আর আগায়নি। তার মানে 230 থেকে 298 পর্যন্ত এই যাবৎকালে জীবনেও একটা কোশ্চেন আসে নাই। তারপর আমি পড়াইছি না গুরুত্ব দিয়ে? পড়াইছি তো, ওগুলো একটা জিনিস ছাইড়া গেছি, কিছু কিছু জিনিস ছাইড়া গেছি, কিন্তু ওগুলো তো গুরুত্ব দিয়ে পড়াইছি। যে এখনো তো পড়াইলাম, এখনো তো বললাম যখন থেকে প্রশ্ন আসবে, ওজন পরিমাপ আসলে কাট করে 1 বছর দিয়ে দিবেন শাস্তি যদি আসে। নেগলিজেন্ট কন্ডাক্ট পাইলেই দিয়ে দিবেন 6 মাস, ঝাঁপায় পড়বেন 6 মাসের উপরে। কঠিন তো কিছু না মেমোরাইজ করা ওই অংশটুকু। তো সবার জন্য দোয়া রইল। তানিয়া হীরা কি বলতে চাচ্ছেন? মুখ ফুটিয়া বলেন। স্যার, দ্বন্দ্ববিধি পেনাল কোড, হ্যাঁ দ্বন্দ্ববিধির আমাদের একটাও পরীক্ষা নেন নাই। আমি নভেম্বরের লাস্ট উইকে ভর্তি হয়েছি। আর দেওয়ানি কার্যবিধি স্যার, এটা রেগুলার ক্লাসটা কবে? আপনি বলতেছেন যেই নিবেন, রিভিশন ক্লাস দিবেন, আর আপনি বলছিলেন যে ফোন দিবেন, দেওয়া তো হয় নাই। আমি অপেক্ষায় ছিলাম, এই কারণে আজকে এখানে জিজ্ঞেস করলাম। ধন্যবাদ, আমরা আপনার ফোন পাবেন। পরীক্ষাগুলো ওয়েবসাইটে মেম্বারশিপ নেওয়া থাকার কথা, না থাকলে মেম্বারশিপটার জন্য আবেদন করেন এবং আমরা অ্যাপ্রুভ করে দেয়। আপনি দণ্ডবিধি পরীক্ষা নিজের মনের মাধুরী মিশিয়ে একটার পর একটা দিতে থাকেন। বা কোনো প্রবলেম হলে আমার কালকে সরাসরি ফোন দেন। ইকবাল হাসান ভাই অনেকক্ষণ হাত তুলে আছেন, হাত ব্যথা হয়ে গেছে, বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলছি যে আপনার বইতে এটা জানার আছে আমার আর কি, যে মূল বইতে দেখছি যে 9-এর ক নামে একটা অধ্যায় আছে, যেখানে ধারা 171-এর ক থেকে 171-এর ঝ পর্যন্ত, কিন্তু আপনার বইতে সব জায়গায় আপনি দেখা যাচ্ছে স্যার যে 161 থেকে 171-এর ঝ পর্যন্ত নব অধ্যায়কে ধরা হয়েছে, কিন্তু 9-এর ক নামে একটা অধ্যায় মূল বইতে আছে। পাশাপাশি আপনি আক্ষরিক অর্থে 23টা অধ্যায়ের জায়গায় 24টা অধ্যায় বা 5-এর কোয়াককে নিয়ে বলা হয়েছে, কিন্তু এটা নিয়ে সব জায়গায় একই ভাবে লেখা হয়েছে। এটা আসলে মিসিং হয়েছে কিনা, কিংবা কোনো। আচ্ছা, মিসিং হইতে পারে, আমি এক্ষুনি বেয়ার একটা খুলতেছি, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, আমি এখন বেয়ার একটা সূচিপত্রে ওয়েট এন্ড আমরা এটা সবাই মিলেই দেখি। ইয়েস, আপনার কথা ঠিক আছে। 9-এর এ of offenses related to elections, নির্বাচন সংক্রান্ত অপরাধ। মাই গড, এটা তো অনেক পুরনো ইয়েই ছিল। যাই হোক,
তাহলে এটা নতুন করে পড়তে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের যে আলোচনা আছে এই আলোচনাটার জন্য কে করলেন? ইকবাল হাসান, অনেক ধন্যবাদ। দণ্ডবিধিতে ইনফ্যাক্ট অধ্যায় সংখ্যা দাঁড়াচ্ছে কত ইকবাল ভাই? 25টা। তাহলে 25 দাঁড়ায় জি স্যার। 25টা দাঁড়ায়, 24টা না। কিন্তু অধ্যায় শেষ হয়েছে 23তম অধ্যায়ে গিয়ে, রাইট? জি 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 5 ক এবং 9 ক এর জন্য এই আমাদের হাল। তো আচ্ছা, অনেক ধন্যবাদ যারা জানলেন। আমরা ভবিষ্যতে এটারও সংশোধনী দেব। অনেক ধন্যবাদ আপনাকে। নেক্সট, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমার আর একটু জানার ছিল আর কি, প্লিজ দুটো বলেন। একটু সাক্ষ্য আইন সংক্রান্ত দুটো কনফিউজ হচ্ছে, প্রশ্ন আমার কনফিউজ হচ্ছে, এটাকে বলতে পারি স্যার এখন? বলেন দেখি। স্যার এখানে প্রশ্ন হচ্ছে জুডিশিয়াল নোটিশের প্রতিফলন ঘটেছে কোন ধারায়? এটা কি 156 দেবো না 157? শুধু অনলি 57 দেবো? শুনেন, বাজারের বইয়ের মধ্যে মানে মডেল টেস্টের মধ্যে মানে কোশ্চেনের মধ্যে জি স্যার। বহুত ধরনের ভুলভ্রান্তি থাকে। হ্যাঁ, জি ভুলভ্রান্তি এই জন্য থাকে, এটা আবার ভাইবেন না যে মানে লেখকেরই সর্বাংশে দোষ। একজন লেখক যখন কন্টিনিউয়াসলি প্রশ্ন তৈরি করতে থাকে, যেমন আমি তৈরি করছি, আজকে সকালেও অনেক প্রশ্ন তৈরি করেছি সকাল থেকে বসে বসে, তখন ওই শব্দের মধ্যে থাকতে থাকতে কোনোটার ভাষা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, কোনোটার ভাষা অনেক শক্তিশালী থাকে বা ভাষার কোনো সীমাবদ্ধতা থাকে, যে এই বইয়ে মানে এই যে প্রশ্নটা বললেন এই প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা দুর্বল। আপনারও এটা কমন সেন্সে প্রয়োগ করতে হবে। সাক্ষ্য আইনের 56 ধারায় বলেছে যে বিচারকের দৃষ্টিগোচরে আসার বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। এই তো এক কথায় শেষ। আর বিচারকের দৃষ্টিগোচরে আসা বা জুডিশিয়াল নোটিশে কোন কোন বিষয়গুলো আসবে সেইটা সম্পর্কে 2টা বাতিল ক্ষেত্র সহ মোট 13টা ক্ষেত্রের কথা বলা আছে। জি স্যার। বলে আবার ওই ক্ষেত্র কিন্তু চূড়ান্ত না, কারণ ওই ক্ষেত্রগুলোর মধ্যেও 13টা ক্ষেত্র বললেও ওর মধ্যেও আবার অনেকগুলো প্রকার প্রকার দেখা যায় না। তো এখন কোনটাতে প্রতিফলন হয়েছে, তাহলে অপশনে হয় 56 নয় তো 57 থাকতে হবে। 56 57 দুটোই যদি থাকে তাহলে প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা ভুল। উনি প্রতিফলন মানে হয়তো অন্য কোনো মিনিং ধরে, যেটার প্রতিফলন শব্দের অর্থ হয়তো হয় ওই লেখকের জানা নাই, বা উনি ভুলভাবে শিখে আসছেন, ভুলভাবে ব্যবহার করেছেন, এরকম কিছু হতে পারে, কিংবা তার মিস্টেকও হইতে পারে। তো এই প্রশ্নটা ল্যাঙ্গুয়েজের দিক থেকেই সঠিক না, মানে বাজারে আমার তাই মনে হয়েছে। সিম্পল। তাহলে তো এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। হ্যাঁ, আপনি বুঝবেন যে ওটাতে ক্ষমতাটা বর্ণনা করা আছে, আর কোন কোন ক্ষেত্রগুলোতে ক্ষমতাটা বা জুডিশিয়াল নোটিশটা প্রযোজ্য হয় সেটার বর্ণনাটা পরের ধারাটাতে বলা আছে। 57 সিম্পল। ওকে, থ্যাংক ইউ। আমাদের যদি আর কোনো কথা না থাকে তাহলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আর আগামীকালকে ক্লাসের ব্যাপারে, আগামীকাল যেন কি বার? আগামীকাল হচ্ছে বুধবার। আগামীকাল যদি আমি একটু ক্লাস থেকে রিলিজ পাই আমার জন্য ভালো হয়। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ ক্লাস হবে। আগামীকালকে আমরা ক্লাস নিচ্ছি না। আগামী বৃহস্পতিবার দণ্ডবিধির আমাদের 3য় অংশের বা দেহ সম্পর্কিত অপরাধের বিষয়ে আমরা ক্লাস করাবো, রিভিশন ক্লাস। সেই ক্লাসের আগে আমাদের ইউটিউবের পুরনো ভিডিওটা এইটা আবার আপনাদেরকে দেখার জন্য লিংক পাঠাবো, বিশেষ করে 299 এবং 300 ধারা বোঝার জন্য। আশা করি সেই লিংকটা মনোযোগ দিয়ে 299 এবং 300 ধারা বুঝে নেবেন। মডেল টেস্টের প্রশ্নে কিন্তু কিংবা বার কাউন্সিলের পরীক্ষায় কিন্তু ওই 299 আর 300 ধারা থেকে যে সমস্ত উদাহরণ রয়েছে সেই সমস্ত উদাহরণগুলো দেখে কিন্তু সরাসরি উত্তর করা যায় না। 299 আর 300 ধারাটা প্রপারলি বোঝাবুঝির উপরে, তারপরে আপনি উত্তরটা করতে পারবেন। ওটা না বুঝলে আপনি উত্তরটা করতে পারবেন না যে কোনটা কি। তো আশা করব যে আমরা ভিডিও লিংকটা পাঠালে সেই ভিডিওটা দেখে নেবেন 299 আর 300, তাহলে ওই দিনের রিভিশন ক্লাসটা করাতে আমাদেরও একটু সুবিধা হবে। আমরা টপাটপ সুন্দর করে পড়ে যাব, প্রশ্নগুলো বিশ্লেষণ করব। সবাইকে
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।